আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমি মোহাম্মদ রেজাউল বাহার, ওয়ার্কশপ সুপার এবং বিভাগীয় প্রধান সিভিল, বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউট। আজকের এই লাইভ ক্লাসে তোমাদের সাথে আছি। তোমাদের সাথে আমার যে ক্লাস সেটা ষষ্ঠ পর্ব সিভিল ডিপার্টমেন্টের ডিজাইন অফ স্ট্রাকচার 1। আজকে আমরা একটা রেক্ট্যাঙ্গুলার বিম ডিজাইন করব। এটা আমাদের লাইভ ক্লাস 4। এর আগের লাইভ ক্লাস 2টায় অর্থাৎ লাইভ ক্লাস 2 এবং 3 তে আমরা একটা রেক্ট্যাঙ্গুলার বিম ডিজাইন করতে যে স্টেপগুলো লাগে সেগুলা আলোচনা করেছিলাম। আজকে একটা ফুল ডিজাইন করব। তোমরা অনেকেই আগ্রহের সাথে কমেন্টস করেছো যে ডিজাইন করার জন্য। আসলে ডিজাইন করার আগে প্রস্তুতিটাই আসল। যদি তুমি বুঝে ফেলো ডিজাইনটা সহজেই হয়ে যাবে। আজকে ডিজাইনে দেখবো যে সময়ও কম লাগবে। ডিজাইন করার আগে কিছু কথা তোমাদের আমি বলতে চাই। ডিজাইন একটা সাবজেক্ট, সিভিল ইঞ্জিনিয়ারিং ইম্পর্টেন্ট একটা সাবজেক্ট। এই সাবজেক্টটা তোমার করায়ত্ত হবে, তুমি বুঝতে পারবে যখন তুমি এটা প্র্যাকটিস করবে। প্র্যাকটিস করতে গেলে তোমরা দেখবে অনুশীলনীর মধ্যে একটা শব্দ লেখা থাকে প্রবলেম। এখন বাংলায় অনেকে লেখে সমস্যা এবং সমাধান। আমি সেটা নিয়ে একটু কথা বলতে চাই। এখানে আমি দেখো লিখেছি প্রবলেম, মানে যখনই তুমি একটা কোনো কাজ করতে যাবা তখন সেই কাজটা করতে গেলে তুমি কিছু সমস্যার সম্মুখীন হবে, সেগুলা কি আমরা প্রবলেম বলি। এই জন্য অনুশীলনীর ভিতরে প্রবলেম লেখে। আজকেও তোমাদের কিছু বাড়ির কাজ থাকবে, সেগুলা প্রবলেম বলা যায়, অর্থাৎ প্রবলেম সেটাকে তুমি সলভ করবা। তো এখানে দেখো আমি একটা উদাহরণ হিসাবে দেখাইছি। when you trying to solve something you will face some problem। তুমি যখন কিছু একটা সমাধান করতে চাইবে তুমি স্বাভাবিকভাবে তোমার কিছু প্রবলেম সামনে আসবে। প্রবলেম যখন তোমার সামনে আসবে তখন তুমি সমাধানের জন্য পূর্ণ চেষ্টা যখন করবে, ট্রাই ইউর বেস্ট, ট্রাই ইউর লেভেল বেস্ট, তখন একসময় তুমি এটা অবশ্যই সলভ করতে পারবে। একসময় সলভ হয়ে যাবে এবং তুমি জিনিসটা শিখে ফেলবে। শুধু ওইটাই শিখবা না, এর সাথে সাথে আরো কিছু ইম্পর্টেন্ট বিষয় শিখে ফেলবা এবং তোমার কনফিডেন্স লেভেলটা বেড়ে যাবে। দেখো এখানে যখন এই জিনিসটা হবে ট্রাই ইউর বেস্ট, তখন ঘটনাটা ঘটবে এখানে একটা তালা আছে, তালাটা খুলে গেল, অর্থাৎ তোমার প্রবলেমটা সলভ হয়ে গেল। আমি একটা উদাহরণ দিয়ে এটা বুঝালাম। আর যখনই তুমি এই প্রবলেম সলভ করতে পারবে তখন তুমি শুধু এই প্রবলেম না আরো অন্যান্য অনেক সমস্যা বা প্রবলেমের সমাধান করতে পারো। তুমি এই জিনিসটাকে শুধু ডিজাইন অফ স্ট্রাকচার না, তোমার যে সাবজেক্টগুলো আছে সমস্ত সাবজেক্টের মধ্যে সাথে এটা কপি পেস্ট করতে পারো, অথবা তোমার জীবনের মধ্যেও এটাকে তুমি এই একই থিওরাম, প্রবলেম আসবে সেটা সমাধান করতে গেলে তোমাকে অবশ্যই চেষ্টা করতে হবে তোমার সর্বোচ্চ শক্তি দিয়ে, ট্রাই ইউর লেভেল বেস্ট। পুরা শক্তি দিয়ে তুমি যখন চেষ্টা করবে তখন তুমি প্রবলেমটার সমাধানও করতে পারবে এবং তুমি কনফিডেন্ট হবে। আমি আমার অভিজ্ঞতায় যেটা দেখে দিচ্ছি, আমাদের ছাত্ররা কনফিডেন্সের অভাব, মেধার অভাব নেই, কনফিডেন্সের কারণে তারা ভয় পেয়ে যায়। কোনো সাবজেক্ট দেখলে এটা কেমনে পারবো, চেষ্টা করো, তুমি দেখবে যে সমাধান করতে পারবে এবং সমাধান করতে পারলে তোমার কনফিডেন্সটা বেড়ে যাবে। কনফিডেন্স বেড়ে গেলে তুমি যে কোনো সমস্যায় সেটা সমাধানের পথ তুমি খুঁজে পাবে। এখানে আমি এই কথাটা পরে লিখছি, ইফ ইউ ডোন্ট ট্রাই, তুমি যদি চেষ্টা না করো তুমি শিখতেও পারবে না এবং সাকসেস হতে পারবে না। তোমার সাকসেসের যে পথ সেটা বন্ধ হয়ে যাবে। দেখো তালাটা বন্ধ হয়ে গেছে, পিছনে যদি যাও আবার দেখো তালাটা খোলা ছিল তোমার চেষ্টার কারণে, কিন্তু বন্ধ হয়ে গেল তুমি যদি চেষ্টা না করো তাহলে। আমি আমার ক্লাসে ডিজাইনটা করার আগে আমি প্রবলেমগুলো তোমাদের যা দিয়েছে সেটা একটু দেখাই আসি। তোমাদের আজকে হোমওয়ার্ক থাকবে, 3টা ডিজাইন আছে এখানে।
আবার এই পেজে আমরা আবার আসব। একটি সাধারণভাবে স্থাপিত আয়তাকার বিমের স্প্যান এভাবে তিনটা এখানে দেখো 1 2 3 তিনটা প্রবলেম দেওয়া আছে এবং এই প্রবলেমগুলো তুমি সমাধান করবা বাড়ির কাজ। সমাধান করতে গেলে তোমাকে যেটা করতে হবে সেটা হলো তোমার চেষ্টা সম্পূর্ণ করতে হবে। ট্রাই ইওর লেভেল বেস্ট। এটা যখন তুমি করবে তখন তুমি সমাধান করতে পারবে। এটা এটা জীবনের সব ক্ষেত্রেই তোমার কাজে লাগবে, শুধু এই ক্ষেত্রে না, সব ক্ষেত্রেই কাজে লাগবে। আমরা ডিজাইনে ফিরে যাই, আমাদের মূল আলোচনায় ফিরে যাই। এখান থেকে তোমরা আশা করি একটা ভালো মাইন্ড সেট আপ নিতে পারবে যে আমি পারি। আজকে রেক্ট্যাঙ্গুলার বিম ডিজাইনের ভিতরে একটা ডিজাইন করব আমরা। একটি সম্পূর্ণ অবিচ্ছিন্ন আয়তাকার বিমের স্প্যান 5 মিটার, উহার উপর নিজস্ব ওজন ছাড়া প্রতি মিটারে 2500 কেজি লোড আরোপিত আছে। নিম্নের তথ্যাদির সাহায্যে বিমটি ডিজাইন করো। প্রশ্নটা পড়ার সময় বা এই প্রবলেমটা পড়ার সময় তুমি দেখবে যে এর ভিতরে কি কি দেওয়া আছে। দেখো, এটা সম্পূর্ণ অবিচ্ছিন্ন, এই একটা কথা বলা আছে, তাহলে এটা একটা জিনিস দেওয়া আছে। দ্বিতীয় হলো স্প্যান 5 মিটার, এটা দেয়া আছে। তারপরে আছে নিজস্ব ওজন ছাড়া প্রতি মিটারে 2500 কেজি লোড, এটা দেওয়া আছে। তাহলে 1 2 3 4 এই চারটা জিনিস এখানে দেওয়া আছে। আর নিচে এফ প্রাইম সি এর মান দেওয়া আছে, এফ এস এর মান দেওয়া আছে এবং এন এর মান দেওয়া আছে। আশা করি তোমরা শুনতেও পাচ্ছ, যদি না শোনো তাহলে কমেন্টস করে জানিও। তাহলে এখানে উপরে পোস্টের মধ্যে দেখো অবিচ্ছিন্ন বিম, সম্পূর্ণ অবিচ্ছিন্ন বিম, কারণ সূত্র চেঞ্জ হয়ে যাবে এর। এটা 5 মিটার স্প্যান এল দেওয়া আছে, নিজস্ব ওজন ছাড়া, তার মানে নিজস্ব ওজনটা বের করতে হবে। আর প্রতি মিটারে কথাটা দেওয়া আছে, কেজি পার মিটার, প্রতি মিটারে 2500 কেজি লোড দেওয়া আছে। আর বাকি এফএসএফসি এগুলা দেওয়া আছে। যখন আমরা ডিজাইনে যাব তখন প্রথমেই লোড ক্যালকুলেশন করি আমরা। লোড ক্যালকুলেশনের ভিতরে প্রথমে আমরা ডি ধরে নিই, স্প্যানের 10% ধরে নিছি। যখন আমি স্টেপগুলো আলোচনা করছি সেখানে ডিটেলস কথা বলছি, এখানে আর ডিটেলস না, এখানে আমরা ডাইরেক্ট, যেহেতু স্প্যানটা 5 মিটার আছে তাহলে তার 10% হলো 50 সেন্টিমিটার, আমরা 50 সেন্টিমিটার ডি ধরে নিলাম। এরপরে বি ডি এর অর্ধেক ধরে নিলাম 25 সেন্টিমিটার। এরপর সুপার ইম্পোজ লোড বা আরোপিত লোড দেওয়াই আছে, 2500 কেজি পার মিটার দেওয়া আছে। এখানে একটা জিনিস খেয়াল করো, পিছনেও আমি যখন স্টেপগুলো আলোচনা করেছিলাম তখন বলেছিলাম যে যদি কেজি পার মিটারে দেওয়া থাকে তাহলে তোমার সেলফ ওয়েটটাকেও, বিমের সেলফ ওয়েটটাও কেজি পার মিটারে বের করতে হবে। তাহলে সেলফ ওয়েট অফ বিম কেজি পার মিটারে যদি বের করি তাহলে এল বি ডি, এল হলো 5 মিটার ছিল, কিন্তু আমরা এখানে 1 লিখেছি। কেন 1 লিখেছি মনে আছে সবার? যদি কেজি পার মিটারে লোডটা দেওয়া থাকে তাহলে এল এর মান 1 হয়। আমরা স্টেপ যখন আলোচনা করেছি তখন আমরা বলেছিলাম। বি এর মান 25 সেন্টিমিটার, তার মানে হলো 0.25 মিটারে গেলে। আর এল হলো 50, তার মানে মিটারে গেলে 0.5। আর তোমরা জানো কনক্রিটের একক ওজন হলো 2400। তাহলে এইগুলাকে গুণ করলে 300 আসে। তাহলে টোটাল লোড কত বের হবে? 2500 আর 300 2800 ওমেগা। এইখানে দেখো এই কথাটা আমি আবার লিখেছি, যদিও তোমরা পিছনের ক্লাসে এগুলো আলোচনা করেছি, তারপর আবার লিখছি। when loads are in কেজি পার মিটার, যখন লোডগুলা কেজি পার মিটারে, প্রতি মিটারে দেওয়া থাকবে, এখানে দেখো প্রতি মিটারে 2500 কেজি লোড দেওয়া আছে, সেক্ষেত্রে এল এর মান 1 হবে। এই জন্য এইখানে দেখো এল এর মান 1 বসানো হয়েছে। ক্লিয়ার কিনা? এখানে এল এর মানটা 1 বসানো হয়েছে, কারণ এইখানে প্রতি মিটারে 2500 কেজি
লোড প্রতি মিটার কথাটা আছে, এই জন্য এল এর মান 1। আর যদি সম্পূর্ণ বিমের উপরে এত ওজন দেওয়া আছে এরকম কথা থাকতো, সেক্ষেত্রে ধরো কথার কথা মানে উদাহরণস্বরূপ আমি বলছি 10,000 কেজি লোড দেওয়া আছে সম্পূর্ণ বিমের উপরে, সেক্ষেত্রে কিন্তু এল এর মান এখানে 1 না হয়ে এই 5 যেটা এই 5ই বসে যেত, এবং এখানে ওমেগা না লিখে আমরা বড় হাতের ডাব্লিউ লিখতাম এবং এই পার মিটার শব্দটা উঠে যেত। তাহলে এটা হলো স্টেপ 1। এরপর স্টেপ 2 তে আমরা যেটা করব সেটা হলো ম্যাক্সিমাম ভার্টিক্যাল শেয়ার ফোর্স বা ভি বের করব। ভি ইজ ইকুয়াল টু, সূত্র তোমরা মুখস্থ হয়ে গেছে, তোমাদের বাড়ির কাজও দেওয়া ছিল, সুতরাং তোমাদের মুখস্থ হয়ে গেছে আশা করি। ভি ইজ ইকুয়াল টু ওমেগা এল বাই 2। ওমেগার মান একটু আগে বের হয়ে গেছে, তাই না? ওমেগার মান কত? 2800। এই যে পিছনের আগের পেজটায় দেখো, ওমেগার মানটা 2800 কেজি, 2800 কেজি পার মিটার। তাহলে ওমেগার মান আগেই বের হয়ে গেছে। ওমেগা, এল এর মান আমরা জানি, এখানে দেওয়া যেটা ছিল, এল এর মান 5/2, ক্যালকুলেশন করলে 7000 কেজি হবে। ভি বের হয়ে গেল। এরপর স্টেপ 3 তে আমরা বেন্ডিং মোমেন্ট বের করি, ম্যাক্সিমাম বেন্ডিং মোমেন্ট এসিআই কোড অনুযায়ী। যদি সম্পূর্ণ অবিচ্ছিন্ন বিম বা ফুললি কন্টিনিউয়াস বিম হয়, তা সেক্ষেত্রে ওমেগা এল স্কোয়ার বাই 12। আর 100টা কি জন্য আনছি সেটা মনে আছে? 100টা কেজি সিএম বানানোর জন্য 100টা এনেছি। তাহলে ওমেগার মান 2800, এল এর মান 5 স্কোয়ার বাই 12 ইন্টু 100, এখান থেকে 5,83,334, এটা বের হলো মোমেন্ট। স্টেপ 3। এরপর স্টেপ 4 এ যাব আমরা। স্টেপ 4 এ ডেপথ, ইফেক্টিভ ডেপথ ক্যালকুলেশন। সূত্রটা তোমরা ডেরিভেশন করে ফেলেছো, ডি ইজ ইকুয়াল টু রুট ওভার এম বাই আর বি। এম হলো বেন্ডিং মোমেন্ট, যেটা একটু আগে বের হলো। বি আমরা স্টেপ 1 এ ধরে নিছি যেটা, ওটাই বি, ওটাই যেটা ধরে নেব ওটাই বি থাকবে, এবং ওটা স্পেসিফাইড। আর এর মানটা বের করতে পারলে আমরা ডি বের করতে পারি। তাহলে আর এর মান যদি বের করতে যাই, তাহলে আমাদের যা লাগবে, এই আর এর সূত্রটা হলো এটা, আর ইজ ইকুয়াল টু হাফ এফ সি জে কে হলো আর, হাফ এফ সি জে কে। তাহলে এখানে এফ সির মান আমাদের প্রশ্নে দেওয়া ছিল না, তাহলে এফ প্রাইম সি দেওয়া ছিল। তাহলে এফ সি বের করতে হলে এফ প্রাইম সির 45% মানে 0.45 দিয়ে গুণ করলে এফসিটা বের হয়ে যাবে। তাহলে এখানে 0.45, এফসির মান ছিল 210, তাহলে 94.5 বের হয়ে গেল। কে এর মান এন জানা আছে, এফএসএফসি জানা আছে, কে এর মান ক্যালকুলেশন করলে 0.41 বের হয়ে গেল। জে এর মান 1 মাইনাস কে বাই 3, ক্যালকুলেশন করলে বের হয়ে গেল 0.86। এখন এই মানগুলাকে হাফ এফসি জে কে বসাইলে তুমি ক্যালকুলেশন করে দেখবা 16.66। আরেকটা জিনিস হলে, এগুলার আমি রেঞ্জ বলে দিয়েছিলাম তোমাদের স্টেপগুলো যখন আলোচনা করছি, কে এর মান সর্বোচ্চ সাধারণত কতর মধ্যে হয়, সেই রেঞ্জগুলো সবাই মুখস্থ করে ফেলেছো আশা করি। মুখস্থ না করলে এখানে ক্যালকুলেশনে ভুল হলে তুমি ধরতে পারবে না। তো আর এর মান যখন 16.66 বের হয়ে গেল, তো আমরা মানগুলা বসাই দিই। এম এর মান বসালাম, আর এর মান, এম এর মান এটা, আর এর মান একটু আগে এই 16.66, এটা আর এর মান, আর বি এর মান 25, ক্যালকুলেশন করলে 37.42 সেন্টিমিটার বের হলো। তাহলে টোটাল ডেপথটা বের করতে হবে। টোটাল ডেপথ বের করতে হলে টোটাল কভারিং, এখানে নোটটা দেওয়া আছে। টোটাল কভারিং হলো ক্লিয়ার কভারিং 5 সেন্টিমিটার, আর হাফ ডায়া রডের অর্ধেকটা, 25 মিলিমিটার ডায়া রডকে আমরা স্ট্যান্ডার্ড ধরে কাজ করি, যেহেতু আমরা আগেই জানি না যে কোন রডটা আমরা ব্যবহার করব। তাহলে এইটাই এখানে যোগ দিলে, হাফ টোটাল কভারিংটা যোগ দিলে, যে ডি পেয়ে গেছি আমরা, তার সাথে টোটাল কভারিং যোগ দিলে যা হবে সেটা হবে টোটাল ডেপথ 43.67 আসছে। 43.67 এটা মাপা কঠিন, সেজন্য আমরা
রাউন্ড ফিগারে যাব। রাউন্ড ফিগার 0.5 পর্যন্ত যাওয়া যায়, কিন্তু বিমের ক্ষেত্রে 43, 44, 45 মানে একদম ইন্টিজারে, রাউন্ড ইন্টিজারে যাওয়াই ভালো। তাহলে 43.67 কে 44 লিখতে পারি আমরা। তাহলে টোটাল ডেপথ 44। বুঝতে পারতেছো তোমরা সবাই? ডিজাইনটা সহজ, বরং আলোচনাটা বোঝার বিষয় ছিল। এখন ডিজাইন সহজই ক্যালকুলেশন। তাহলে বিমের সাইজ পেয়ে গেলাম 25 ইন্টু 44। স্টেপ 1 এ বি পাই, যে বি এর মান যে বের হয়েছিল 25, যে এখানে এটা আছে, আর এখানে 44। যখন আমরা স্টেপগুলো আলোচনা করেছিলাম সেখানে বলেছিলাম যে ডিটাকে আবার বের করতে হয়। তুমি যখন 44টাকে ফিক্স করে ফেললা, তখন আমরা জানি যে টোটাল কভারিংটা যদি টোটাল ডেপথ থেকে বের হয়, বিয়োগ করা হয়, তাহলে ডি এর ডি বের হয়। তাহলে ডি ইজ ইকুয়াল টু 44 মাইনাস টোটাল কভারিং। এইটা আমাদের টোটাল কভারিং। এই যে টোটাল কভারিং, তাহলে 44 থেকে আবার টোটাল কভারিংটা যদি তুমি বিয়োগ দাও, তাহলে যেটা বের হবে সেটাই হবে আমাদের ডি, যেটা নিয়ে আমরা কাজ করব। এই ডি নিয়ে আমরা কাজ করব না, কারণ আমরা এখানে থাকি নাই, এখান থেকে 44 এ চলে গেছি। 44 থেকে এই জায়গাটা সবাই খুব ভালো মতো খেয়াল করো, এই জায়গায় 44 থেকে আবার টোটাল কভারিংটা বিয়োগ দিয়ে যেটা বের হবে সেটাই হবে ডি। এরপরে যত জায়গায় ডি আসবে, ইফেক্টিভ ডেপথ, ছোট হাতের ডি, ছোট হাতের ডি মানে ইফেক্টিভ ডেপথ, যতবার ডি আসবে ততবারই এইটা ব্যবহার হবে। এখানে যেটা বের হয়, মানে আমাদের এখানে বের হয়েছে 37.75। ক্লিয়ার সবে? এটা ভেরি ইম্পর্টেন্ট। আমরা দেখো ডি কয়েকবার বের করছি, এখানে বের করছি, স্টেপ 1 এ একবার ধরে নিছিলাম, এখানে আবার বের করছি, তারপর টোটাল ডেপথ বের করে এটা যেহেতু রাউন্ড ফিগারে করছি, লাস্ট পর্যন্ত আবার ডি বের হয়েছে। আশা করি সবাই বুঝতে পারছো। নেক্সট স্টেপটা হলো এরিয়া অফ স্টিল। এরিয়া অফ স্টিল এস, এর এস এগুলো তোমাদের গত ক্লাসে আলোচনা মুখস্থ করতে বলেছিলাম, এখানে রেখে দিয়েছে। এরিয়া অফ স্টিল এস ইজ ইকুয়াল টু এম বাই এফ এস জেড। এম এর মান আমরা জানি, এফ এস এর মান জানি, জে এর মান জানি, ডি একটু আগে বের হয়েছে। এই দেখো 37.75। ওখানে যে 37.42 আসছিল সেটা কিন্তু ব্যবহার করছি না, ব্যবহার করতেছি লাস্ট যেটা আমরা ক্যালকুলেশন করছি সেটা। ক্যালকুলেশন করলে আমরা পেয়ে গেলাম 12.84 সেন্টিমিটার স্কোয়ার হলো এরিয়া অফ স্টিল। স্টিলের ক্ষেত্রফল হবে 12.84। কিন্তু আমরা এটাও জানি যে আমরা এই 12.84 বলে থেমে থাকলে চলবে না, আমাদের বলতে হবে কয়টা রড লাগবে এবং তার ডায়া কত। এবং সেখানে ক্যালকুলেশন করলে এইটা, এই যে 12.84, এই 12.84 এর চেয়ে একটু হলেও বেশি হতে হবে। সমান যদি মিলে যায় তাও হবে, সমান বা বেশি হতে পারবে যে রডগুলো আমরা নেব। তো এখানে তোমরা ক্যালকুলেশন করে দেখবা, দুইটা 22 মিলিমিটার ডায়া রড এবং দুইটা 19 মিলিমিটার ডায়া রড যদি নেওয়া হয়, তাহলে 13.3 হয়, মানে এর চেয়ে বেশি আছে। এর চেয়ে আর যদি আমরা 4টা 22 mm নেই তাহলে অনেক বেশি হবে, তাও ইকোনমিক্যালি আমরা মানে ইকোনমিক্যাল হলো না। সেজন্য দুইটা যদি 19 নেই সাথে, তাহলে রডের কিছু সাশ্রয় হয়ে যাবে। এর চেয়ে আর কম ক্যালকুলেশন করলে আর এর চেয়ে ভালো অবস্থায় যাওয়া যায় না। তাহলে দুইটা 22 মিলিমিটার ডায়া রড প্লাস দুইটা 19 মিলিমিটার ডায়া রড আমরা ব্যবহার করব মেইন বার হিসাবে। তাহলে ডিসিশনে চলে আসি আমরা। প্রত্যেকটা স্টেপ করার পর একটা ডিসিশন, সাইজ, এরিয়া অফ স্টিল এবং স্টিল অ্যাপ্লিকেট, এই তিনটা ডিসিশন দিতে হবে। এই তিনটা থেকেই ডিজাইন বলতে আমরা আসলে এই তিনটা জিনিসকেই মেইনলি বের করি। তাহলে ইউজ 2 numbers 20 mm dia bar and 2 numbers 19 millimeter dia bar as main bar. এটা হলো এরিয়া অফ স্টিল। দুইটা ডিজাইনের দুইটা জিনিস পেয়ে গেলাম, সাইজও পেয়ে গেছি, আর এরিয়া অফ স্টিল মানে কয়টা রড লাগবে তার সাইজ কত তাও আমরা পেয়ে গেলাম। শুধু এখন স্টিরাপটা বাকি রইল। স্টেপ 6 এ আমরা
শেয়ার স্ট্রেস চেক করি। শেয়ার স্ট্রেসের সূত্র V is equal to VCR by BD। VCRটা কত মনে আছে তোমাদের? V মাইনাস ওমেগা ডি বাই 100। V আমাদের 7000 ছিল স্টেপ 2 তে, ওমেগা হলো 2800, D 37.75, আর এই 100টা তোমাদের মনে আছে কিনা? 100টা হলো ডিটা যেহেতু সেন্টিমিটার, এটাকে মিটার বানানোর জন্য 100 দিয়ে ভাগ করা হয়েছে। এটাকে ক্যালকুলেট করলে ভিসিআর এর মান বের হয় 5943, 5943। এই 5943 যদি তুমি এখানে লেখো আর বি এর মান এবং ডি এর মান দাও, তাহলে ভিসিআর বের হয়ে যাবে। এখানে ভিসিআর সমান 6.3 কেজি পার সেন্টিমিটার স্কয়ার আসছে। আর অ্যালাউয়েবল stress of concrete BC is equal to 0.292 root over F prime C WSD মেথডে। এটা যদি ক্যালকুলেশন করে F prime C এর মান দেওয়া ছিল 210, তাহলে আসবে 4.23। তো আমরা জানি যে যদি এই VC V এর চেয়ে কম হয় তাহলে স্টিরাপ লাগবে। দেখো এখানে কম হয়েছে, তাহলে স্টিরাপ লাগবে। V is greater than VC, সুতরাং স্টিরাপ লাগবে। স্কোয়ার্ড স্টিরাপ রিকোয়ার্ড, স্টিরাপ লাগবে। যদি স্টিরাপ লাগে সেক্ষেত্রে এক্সেস শেয়ার স্ট্রেস ভি প্রাইমটা বের করে নিতে হবে। ভি প্রাইম হলো ভি মাইনাস ভিসি। ভি ছিল 6.3, ভি 6.3, আর ভিসি ছিল 4.23। দুইটার বিয়োগফল হলো 2.07। এটা আমরা এই স্টেপেই বের করে রাখলাম। সামনের স্টেপে ভি প্রাইম কাজে লাগবে। তাহলে শেয়ার স্ট্রেসটা বের করে নিলাম আমরা। পরের স্টেপে চলে যাই। এটা তোমাদের বোঝানোর জন্য আগের স্টেপে ছিল। পরের স্টেপে যেহেতু সম্পূর্ণ অবিচ্ছিন্ন বিম, তাহলে এ বের করার সূত্র স্পেস রিকোয়ার্ড ফর স্টিরাপ এ সমান হলো L/2 মাইনাস ডি, ভি প্রাইম বাই বি। তাহলে এল এর মান হলো 5 মিটার, তার সেন্টিমিটারে নিলে 500 সেন্টিমিটার বাই 2 মাইনাস ডি। আর ভি প্রাইম একটু আগে আমরা পাইছি 2.07, আর ভি এর মান 6.3। জাস্ট এর আগের স্টেপে আমরা এগুলো বের করে আসছি। ক্যালকুলেশন করলে 62 সেন্টিমিটার আসে। এখানে লক্ষণীয় যে বিষয়, যেটা তোমাদের স্টেপ আলোচনার ভিতরে জোর দিয়ে বলা হয়েছিল, যেহেতু ডি এর মানটা সেন্টিমিটারে থাকে, সুতরাং এল এর মানটাকেও সেন্টিমিটারে নিতে হবে। এল 5 মিটার ছিল, তার এখানে 500 বসাতে হবে। 6 মিটার থাকলে 600 বসাবে। 5.5 হলে হবে 550। এই জিনিসটা খেয়াল রাখতে হবে। তো এ 62 বের হবে, কিন্তু এসিআই কোড বলছে যে না, শুধু এতে দিলেই হবে না, সাথে 2টা ডি যোগ করতে হবে। তাহলে 62 সাথে আরো 2টা ডি যোগ করলাম, তাতে যা আসলো সেটা হলো 138 সেন্টিমিটার। তাহলে 138 সেন্টিমিটার জায়গায় স্টিরাপ দিতে হবে। 138 বা 1.38 মিটার এই স্পেসে স্টিরাপটা দিতে হবে। একটা সাপোর্ট থেকে 1.38 বা 138 সেন্টিমিটার জায়গায় দিতে হবে। সাপোর্ট কিন্তু আমাদের দুইটা, তাহলে দুই পাশ থেকেই 138 সেন্টিমিটার করে দিয়ে আসতে হবে। তার মানে 1.38 একটা সাপোর্টে, অন্য সাপোর্টে থেকে আবার 1.38, এই দুইটা জায়গায় স্টিরাপটা দিতে হবে। তাহলে দুইটা যদি যোগ করো তাহলে 3ও কিন্তু হয় না। বাকি যে আমাদের বিমটা ছিল 5 মিটার, বাকি যে জায়গাটা, সেই জায়গাটা কি খালি থাকবে? স্মরণ করো তো সবাই। যদি স্টিরাপ না লাগে সেই জায়গায় কি করতে হয়? এসিআই কোড বলছে যে স্টিরাপ যদি না লাগে তাহলেও সেই জায়গায় ডি ডিস্টেন্স পর পর স্টিরাপ দিতে হবে। তার মানে 138 সেন্টিমিটার বা 1.38 মিটার সাপোর্ট থেকে দুই পাশ থেকে আমরা স্টিরাপ দিয়ে আসবো একটা স্পেসিং এ, যেটা এর পরের স্টেপে বের হয়ে আসবে।
কিন্তু মাঝখানে যে খালি অংশটা যে জায়গায় স্ট্র্যাপ দেওয়া লাগে না সে জায়গায় কিন্তু ডি ডিস্টেন্স পরপর দিতে হবে। এস্টিমেটিং এ এই হিসাবগুলো কিন্তু লাগবে। এস্টিমেটিং এর ভিতরে তোমরা বার শিডিউলিং যখন করবা তখন বার শিডিউলের ভিতরে কয়টা স্ট্র্যাপ লাগবে, তার ওয়েট কত, লেন্থ কত, সব বের করতে হবে। এখান থেকে তোমার এই কনসেপশনটা যাবে। তাহলে 138 সেন্টিমিটার দুই পাশ থেকে, দুই পাশেই 138 আর 138 করে আমরা দিয়ে আসবো। কত দূর পর পর দেব স্পেসিং অফ স্টিরাপ? তিনটা সূত্র আমাদের মনে আছে, তিনটা সূত্র। এস ইজ ইকুয়াল টু এভি এফ বি বাই ভি ড্যাশ বি। এভি বের করতে গেলে আমরা ওখানে আলোচনা করেছিলাম এবি হলো এরিয়া অফ ভার্টিক্যাল রিইনফোর্সমেন্ট। আমরা সাধারণত 10 মিলিমিটার বারকে স্টিরাপ হিসাবে ব্যবহার করি। 10 মিলিমিটার মানে 1 সেন্টিমিটার। তাহলে এরিয়া বের করতে গেলে পাই ইন্টু 1 স্কোয়ার বাই ডি, মানে 1 এর কোনো ইয়া নেই, পাই বাই ডি আর কি। আর এর সাথে লেগ একটা শব্দ কথা ছিল, তাহলে টোটাল এভিটা বের হবে, এভিটা তখন বের হবে। রিং স্ট্র্যাপ পর্যন্ত মানে চারটা বা তিনটা চারটা পর্যন্ত আমরা রিং স্ট্র্যাপ ব্যবহার করতে পারি। আর রিং স্ট্র্যাপ যদি হয় সেখানে লেগ দুইটা, এটা তোমাদের গত ক্লাসে আলোচনা হয়েছে, লেগ দুইটা, এই জন্য 2 দিয়ে গুণ করা হয়েছে। এই 2টা হলো লেগ। এই জায়গায়ও খেয়াল করতে হবে যে লেগ কয়টা। যদি 6টা থাকে সেক্ষেত্রে রিং স্ট্র্যাপ চলবে না, তখন রিং এর সাথে সাথে আরো একটা তিনটা তখন লেগ হবে। কখনো 4টা হবে, কখনো 6টা হবে, হয়তো 5টাও হতে পারে। তার মানে লেগটা খেয়াল রাখতে হবে। তাহলে এভির মান বের হয়ে গেল। আর একটা জিনিস বলেছিলাম, যদি এফ ভির মান দেওয়া না থাকে তাহলে এফ এর যা দেওয়া আছে সেটাই এফ ভি। তাহলে এখন মানগুলো বসাই দাও। এখানে 1.58, এই 1.58 এফ এফ ভির মানে এফ এস 1400, এটা হলো এক্সেস শেয়ার 2.07, এটা বি। তাহলে ক্যালকুলেশন করলে 42.74 সেন্টিমিটার বের হলো। এটা একটা সূত্র। আরেকটা সূত্র এরকম ছিল, এভি বাই 0.0015 বি। এটা ক্যালকুলেট করলে, এটাই ক্যালকুলেটর এত সেন্টিমিটার আসছে, এটাই ক্যালকুলেশনে আসে 42.13। আরো একটা সূত্র ছিল এস ইজ ইকুয়াল টু ডি বাই 2। ডি মানে ইফেক্টিভ ডেপথ, ডি বাই 2 করলে 18.87 আসে। আর আমরা এর মধ্যে যেটা মিনিমাম সেইটাই হবে ডি, এই তিনটার মধ্যে যেটা মিনিমাম। তাহলে মিনিমাম হয়েছে কিন্তু এটা, ডি বাই 2টা মিনিমাম হয়েছে। তার মানে আমাদের স্পেসিং হবে এটা 18.87। তা মিনিমাম স্পেসিং এটা 18.87। কিন্তু আবারও ওই যে রাউন্ড ফিগারে এই 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 এখানে 18.87টা সেন্টিমিটারটা মাপা কঠিন, এই জন্য আমরা রাউন্ড ফিগারে চলে যাই। রাউন্ড ফিগারে গেলে 18.87 এর জায়গায় আমরা 18.5 ধরব। 18.5 পর্যন্ত আমরা মাপটা সহজেই নিতে পারি, এই জন্য আমরা সেন্টিমিটারের ক্ষেত্রে 0.5 পর্যন্ত আমরা মাপ নিতে পারবো। 18.87 এর বদলে 18.5 হবে। তাহলে 18 এখানে তোমাদের একটু কমায় ধরার মানে স্পেসিং যখন বেশি হয়ে গেল, মানে কমায় ধরলাম, তখন স্টিরাপ বেশি হবে, স্টিরাপ বেশি লাগবে, তার মানে সেফ। তো আমাদের ডিজাইন হয়ে গেল ইউজ 10 মিলিমিটার ডায়া at the rate of 18 point সেন্টিমিটার সেন্টার টু সেন্টার। তাহলে সব ডিজাইনই হয়ে গেছে, এখন শুধু বন্ডটা চেক করে যদি আমরা আসতে পারি তাহলে আমাদের ডিজাইনটা শেষ হয়ে যাবে। তো বন্ডের ক্ষেত্রে আমাদের ইউ সমান ছিল ভি বাই সিগমা নট জেডি। এই সিগমা নট এখানে খেয়াল করো, সিগমা নটটা এন পাই ডি। তাহলে এন এর মান 4টা রড আমরা ব্যবহার করছি, তাহলে এন এর মান হলো 4, পাই এর মান তো 3.14, আর এটা হলো 22 মিলিমিটার রড মেইন বার ছিল, সেজন্য 2.2। তাহলে হিসাব করলে এটা আসে। এখন মানগুলো যদি তুমি বসায় দাও তাহলে বের হয়ে আসবে 7.8। কিন্তু আমরা জানি ইউ অ্যালাউবল সমান 3.23 রুট ওভার এফ টাইম সি বাই ডি।
তাহলে এটা ক্যালকুলেশন করলে আসে 21.27। আর আমরা জানি যে ইউ যদি ইউ অ্যালাউয়েবলের চেয়ে ছোট হয়, এটা এখানে অনেক ছোট হয়েছে, এটা আর এটা অনেক ছোট হয়েছে, অ্যাকচুয়ালটা অ্যালাউয়েবলের চেয়ে অনেক ছোট হয়েছে। যদি ছোট হয় তাহলে বন্ডে সেফ। তাহলে আমাদের বিম ডিজাইনটা হয়ে গেল। ডিজাইন হয়ে গেল, কিন্তু ডিজাইনে তোমার কেউ দেখবে না, তোমার দেখবে তোমার ইঞ্জিনিয়ার বলো, মিস্ত্রি বলো, বা যারা প্ল্যান পাস করবে সিটি কর্পোরেশন, পৌরসভা, তারা সবাই দেখবে তোমার ডিটেল ড্রয়িং। তো ডিটেল ড্রয়িং এর মধ্যে আমরা একটা লং সেকশন, একটা ক্রস সেকশন আঁকবো। সেখানে কত স্প্যান কত, ডি বি ডি কত, টোটাল ডেপথ কত, রড কয়টা দিছি আমরা, 22 মিলিমিটার দুইটা দিছিলাম, আর দিছিলাম 19 মিলিমিটার দুইটা, এগুলা সব দেখাই দিতে হবে। হ্যাঙ্গার বারও 22 মিলিমিটার দুইটা, স্পেসিং দিছিলাম 10 মিলিমিটার ডায়া অ্যাট দ্য রেট অফ 18.5 সেন্টিমিটার। এটা এখানেও ক্রস সেকশনেও দেখাই দিলাম। এরপরে 18.5 এই স্পেসিং গুলো দেওয়া হয়েছে। আর প্রথম স্টিরাপটা বসবে এর অর্ধেকে, 18.5 মানে 18 ধরতে পারো, তার অর্ধেক মানে 9 সেন্টিমিটার। এই পুরা যে ডিটেল ড্রয়িং, এটাই তোমার সবাই দেখবে। ডিজাইনটা তোমাকে করে আসতে হবে, তুমি যদি ডিজাইনার হয়ে যাও তখন ডিজাইন করে আসতে, আর এই ডিটেল ড্রয়িং থেকে সবাই কাজ করবে। তো এই ছিল আজকের বিম ডিজাইন। এখন তোমাদের বাড়ির কাজ আগেও দেখাইছিলাম। বাড়ির কাজগুলা এখানে যে 3টা বাড়ির কাজ দেওয়া আছে, এই বাড়ির কাজগুলা তোমরা সবাই সুন্দর মতো করবা। এখানে 3টা আছে, ভিডিওটা তোমরা যখন আবার দেখবে এখান থেকে সব তুলে নিবে। বিমের লার্নিং প্রোগ্রেসটা কেমন হবে? আজকে যে আলোচনা করছে বা পিছনের 2 ক্লাস, এটা যদি তুমি ভালো মতো বুঝে থাকো যে আফটার ডিজাইন রেক্ট্যাঙ্গুলার বিম ইউজ WSD মেথড, এটা যদি ভালো মতো বুঝে থাকো তাহলে তোমার 50% ডিজাইন কনসেপ্ট কিন্তু হয়ে যাবে। এরপর তুমি যখন ইউএসডি করবা তখন 55% হবে। যখন টি-বিম করবা তোমার 75% ডিজাইন হয়ে যাবে। আর যখন ডাবলি রিইনফোর্স বিম করবা তখন 80% হয়ে যাবে। আর যখন লিন্টেল করবা তখন তোমার 90% ডিজাইন কনসেপ্ট ওকে হয়ে যাবে। আর বাকি 100 করতে হলে তোমাকে অনেক পড়াশোনা করতে হবে। ইউএসডি, ডাব্লিউএসডি, এফপিএস, এমকেএস, এসআই, নানা রকম ডিজাইন যখন করবে তখন তোমার এটা 100% হবে। তো আজকের মতো ডিজাইন এখানেই শেষ করছি। তো তোমার বাড়িতে বসে খুব ভালো মতো হোম টাস্কগুলোও করবে এবং আরো অন্য যে অনুশীলনীতে বা ইংরেজি বাংলা বইতে যে আছে সেগুলাও করবে। আর যদি এরপরও যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্টস বক্সে কমেন্টস করো, অথবা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো, অথবা তোমার ক্লাস টিচারের সাথে কন্ট্যাক্ট করো। আর একটা জরুরি কথা হলো, ভিডিওটা বারবার দেখো, যত দেখবে তত তোমার ক্লিয়ার হবে। ভিডিওটা শেয়ার করে, এখানে তুমি ভিডিওটা পাবা www.facebook.com/skills.bd, এখানে ভিডিওটা তুমি পাবা। এটাকে শেয়ার করে বা ডাউনলোড করে দেখে তুমি চর্চা করো। সবাই ভালো থাকবা। আজকের মতো আমি ক্লাস এখানেই শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এবং আগামী ক্লাসে আমরা ইউএসডি মেথডে ডিজাইন শুরু করব, সেইটার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।